দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষ, প্রথম দফায় 152 আসনে ভোট জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল বিজেপি দুপক্ষই। মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালীতে দুর্ধর্ষ অভিযান, ইরানি নৌবাহিনীর স্পেশাল ফোর্সের যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ জব্দ। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলে হামলা চলছে, দায়িত্ব পালনরত অবস্থায় নিহত আল আকবর পত্রিকার সাংবাদিক আমাল খলিল। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। ভোট গ্রহণের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ভোটের দিন সকালে জেলার রায়পুর এলাকায় সিপিআই সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। বাম দলটির অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেয়া হয়। অন্যদিকে নওদা থানার শিবনগর এলাকায় যান আম জনতা উন্নয়ন পার্টি এজিইউপির নেতা হুমায়ুন কবির। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তার সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের। এই ধাপে 152 আসনে হবে ভোট। আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব, খুব একটা উৎপাত করতে পারেনি আর উৎপাত করতে পারবো না। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। খুব সুন্দর অভিজ্ঞতা। আজকে কুচবিহারের ওয়েদারও খুব ভালো, সকলে ভোট দিতে সকাল ভিড় করেছে সব বুথ। আমরা জেলা খবর পাচ্ছি সব বুথ থেকে সকাল থেকেই ভিড় আছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের খবর জানাচ্ছিলাম। আরও বিস্তারিত জানতে এই মুহূর্তে আমাদের সাথে পূর্ব মেদিনীপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকারী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আর কিছুক্ষণের মধ্যেই তো ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা এবং আপনি যেখানে আছেন মনে করা হচ্ছিল এটি একটি বেশ স্পর্শকাতর আসন। সব মিলে আজকে ভোট গ্রহণ কেমন হলো? সহিংসতার বিষয়ে প্রশাসন কিছু বলছে কিনা জানাবেন। দেখুন, একেবারে সহিংসতা হয়নি সেটা ঠিক নয়, কারণ মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গে হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সহিংসতা হয়েছে। তবে জীবনহানি কিন্তু ভোটকে কেন্দ্র করে কোনো হয়নি। তবে জীবনহানি বলতে হচ্ছে ভোট দিতে এসে এই তীব্র দাবদাহে 4 জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই বয়স্ক ভোটার। সেই তীব্র দাবদাহে ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি আমাদের দৃষ্টিতে ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। ভারতীয় সময় এখন ঘড়ির কাঁটায় 4টে বাজে, আর 1 ঘন্টা মাত্র ভোট আছে। তারপরেই কিন্তু এই ভোট কেন্দ্র থেকে যারা নিরাপত্তা রক্ষী হয়েছেন কেন্দ্রীয় বাহিনী, তাদের নিরাপত্তা বলার মধ্যে ইভিএম গুলো কিন্তু স্ট্রং রুমে চলে যাবে। এখনো পর্যন্ত বিকেল 3টের হিসেবে যে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে 78.77% কিন্তু ভোট করেছে। এটা সমস্ত জেলার যে রিপোর্ট, সেটায় কোনো জেলায় যেমন দক্ষিণ দিনাজপুরে 81%, পশ্চিম মেদিনীপুরে 81% এবং ঝাড়গ্রামে 81% ভোট রয়েছে। কিন্তু গড় হিসেবে দেখা যাচ্ছে 78.7। এই 5টা পর্যন্ত এই ভোটটা কিন্তু প্রায় 85 থেকে 86 কিংবা 92% পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এখনো 2 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে দেখা যাবে মোট ভোটার সংখ্যা বা পার্সেন্টেজটা কি দাঁড়ায়। তবে ভোটের মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছিল। ওভারঅল নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায় জানাচ্ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিস্তারিত খবর। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আরো খবর। এই নির্বাচনে লড়ছেন অনেক হাই প্রোফাইল প্রার্থী। ভবানীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোমুখি বিজেপির শুভেন্দু অধিকারী। গেল নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। শিলিগুড়িতে সাবেক মন্ত্রী গৌতম দেবের বিপরীতে বিজেপি থেকে লড়ছেন বিধায়ক শঙ্কর ঘোষ। বহরমপুরে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, খড়গপুরে বিজেপির দিলীপ ঘোষ, মাথাভাঙায় বিজেপির
নিশীথ প্রামাণিক সহ ময়দানে রয়েছেন অনেক বাঘা রাজনীতিবিদ। বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটাভুটিতে টানটান উত্তেজনা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সবার দৃষ্টি হেভিওয়েট প্রার্থীদের আসনগুলোর দিকে। কলকাতার ভবানীপুরে মুখোমুখি হচ্ছেন দুই হাই প্রোফাইল প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার জন্য ভবানীপুর দীর্ঘদিনের শক্ত ঘাঁটি, সংগঠন, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং উন্নয়নমূলক কাজ সব মিলিয়ে এখানে তার অবস্থান বরাবরই মজবুত। অন্যদিকে ভবানীপুরে তুমুল জনপ্রিয় শুভেন্দু অধিকারীও। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে নন্দীগ্রামেও। এখানেও লড়ছেন বিজেপির শুভেন্দু অধিকারী আর তার মুখোমুখি তৃণমূল প্রার্থী পবিত্র কর। আগের নির্বাচনে আসনটিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে চমক দেখিয়েছিলেন শুভেন্দু। এবারও নন্দীগ্রামে তার বিজয়ের জোর সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত জোরদার লড়াইয়ের আশা তৃণমূলের। শিলিগুড়ি আসনেও এবার হতে যাচ্ছে জোর লড়াই। তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন গৌতম দেব, যিনি দীর্ঘদিন ছিলেন রাজ্য সরকারের মন্ত্রিত্বের চেয়ারে। গৌতমের বিরুদ্ধে আসনটিতে লড়ছেন আরেক হেভিওয়েট প্রার্থী বিজেপির শঙ্কর ঘোষ। বর্তমানে শিলিগুড়ির বিধায়কের দায়িত্বে আছেন তরুণ নেতৃত্বের এই মুখ। পাণ্ডবেশ্বরে ভোট বাক্সের লড়াইয়ে বিজেপির জিতেন্দ্র তিওয়ারি ও তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী। আগে তৃণমূলের শক্ত সংগঠক জিতেন্দ্র পরবর্তীতে যোগ দেন বিজেপিতে। 2021 সালের নির্বাচনে নরেন্দ্রনাথের কাছে খুব অল্প ব্যবধানে হেরেছিলেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত জনপ্রিয়তা আর দলীয় সংগঠন দুটোই কাজ করছে বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথের পক্ষে। বহরমপুরে আবারও বিধানসভা নির্বাচনী ময়দানে প্রার্থী হিসেবে ফিরেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির সুব্রত মৈত্র ও তৃণমূলের নারুগোপাল মুখার্জি থাকলেও ব্যক্তিগত ভোট ব্যাংক ও অভিজ্ঞতার কারণে এগিয়ে রাখা হচ্ছে অধীরকেই। খড়গপুর সদরে দীর্ঘদিন পর নিজের ঘাঁটিতে ফিরে লড়ছেন বিজেপির দিলীপ ঘোষ। আগ্রাসী প্রচার এবং স্থানীয় সংযোগ তাকে রেখেছে শক্ত অবস্থানে। একইভাবে মাথাভাঙ্গায় আগের ভোটের ফলাফলের ভিত্তিতে বেশ এগিয়ে রয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এদিকে তামিলনাড়ুতেও চলছে বিধানসভা নির্বাচনের ভোট। ক্ষমতাসীন কংগ্রেস ডিএমকে জোটের বিরুদ্ধে লড়ছে এডিএমকে বিজেপি জোট। প্রতিদ্বন্দ্বিতায় আছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়। 234 আসনের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সমর্থিত শাসক দল ডিএমকে এবং বিজেপির সঙ্গে জোট করা প্রধান বিরোধী দল এডিএমকে। এছাড়াও আলোচনায় রয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরই মধ্যে চেন্নাইয়ে ভোট দিয়েছেন টিভিকে নেতা থালাপতি বিজয়। তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরাম্বুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। নজর দেব মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। মার্কিন নৌ অবরোধের মাঝে দুর্ধর্ষ অভিযানে হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। নৌবাহিনীর স্পেশাল ফোর্সের সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। চলমান মার্কিন ব্লকেড এবং ইরানি জাহাজ আটকের জবাবে এমন পদক্ষেপ তেহরানের। জব্দকৃত জাহাজ দুটিকে নেওয়া হয়েছে ইরানি উপকূলে। এর আগে ইরানের উপকূলে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয় আরও একটি জাহাজ। রীতিমতো অ্যাকশন মুভির স্টাইলে চলছে আইআরজিসির অভিযান। মুখে মাস্ক আর রাইফেল হাতে এভাবেই মাঝ সাগরে বিশাল কার্গো জাহাজে উঠে পড়ে নৌবাহিনীর স্পেশাল ফোর্স। ইরানের বন্দর ঘিরে যখন চলছে মার্কিন নৌ অবরোধ, ঠিক তখনই এমন দৃশ্য ধরা পড়ল হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্রের ছোড়া ইটের জবাব পাটকেল দিয়ে দিচ্ছে ইরান। ওমান উপসাগরে 2টি জাহাজ জব্দের জবাবে এই অভিযান চালায় তেহরান। বুধবার স্থানীয় সময় সকালে ওমান সাগরের উত্তর পূর্বে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এমএসসি ফ্রান্সেসকা ও এপামিনন্ডাস নামের 2টি কার্গো জাহাজে এই অভিযান চালানো হয়। শুরুতে কন্টেইনার লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে গুলি ছোড়া হয়। ইরানের ঘোষিত আইন বিরোধী যে কোনো পদক্ষেপ, সেই সাথে কৌশলগত জলপথে নিরাপদ চলাচলের পরিপন্থী যে কোনো কার্যকলাপ আইআরজিসি নৌবাহিনী কর্তৃক ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত নৌযান দুটিকে নেওয়া হয়েছে ইরানের জলসীমায় উপকূলের কাছে। তেহরানের শর্তানুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ বা বের হতে প্রত্যেক নৌযানকে আগে থেকে অনুমতি নিতে হবে আইআরজিসির কাছ থেকে। যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানকে ঘিরে নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই ব্লকেটে 31 জাহাজ ফেরত পাঠানোর দাবি করেছে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ।
পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবলে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিষয়টি। এই প্রতিবেদনে পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করা হয়। এতে অবকাঠামোটিকে অঞ্চলটির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রচ্ছন্ন হুমকি হিসেবে উল্লেখ করা হয়। শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, হরমুজ প্রণালী বৈশ্বিক সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবেও বিবেচিত। পথটি দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলগুলো রয়েছে, যার মাধ্যমে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের উল্লেখযোগ্য একটা অংশ প্রবাহিত হয়। তেহরান শান্তি আলোচনা এবং চুক্তির বিষয়ে আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকি কার্যকর এই বৈঠকের পথে প্রধান বাধা, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান। মার্কিন নৌ অবরোধের মধ্য দিয়েই শান্তি আলোচনা কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি তেহরানের। আবার আলোচনায় ফিরতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের যোগাযোগ চলছে বলে নিশ্চিত করেছেন দুপক্ষের একাধিক সূত্র। ব্যাক চ্যানেলে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগ মুহূর্তে ও ইসলামাবাদে আয়োজন করা দ্বিতীয় দফা শান্তি আলোচনায় যোগ দেয়নি ইরান। শেষ মুহূর্তে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে এক সাংবাদিক সহ কমপক্ষে 5 জনের। নিহত সাংবাদিকের নাম আমাল খলিল। লেবানন জুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে সংবাদ সংগ্রহের সময় তার অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। 2 দফা হামলা চালিয়ে নিশ্চিত করা হয় তার মৃত্যু। বের করে আনা হয় আরও এক বেসামরিকের মরদেহ। এই ঘটনায় আহত হন জয়নব ফরাজ নামের আরেকজন প্রখ্যাত সাংবাদিক। এছাড়াও দক্ষিণ লেবাননে আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন এক ফরাসি শান্তিরক্ষীও। ড্রোন হামলা চালানো হয় নাবাতিয়ে জেলা এবং ইয়াহমার আল শাফিক শহরে। এসব হামলায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আল আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল। দায়িত্বরত অবস্থায় হামলা চালানো হয় তার উপর। ধারণা করা হচ্ছে আমালকে হত্যা করার জন্যই টার্গেট করে চালানো হয় এই হামলা। এমনকি উদ্ধার অভিযানে থাকা রেড ক্রসের উপরও গুলি চালায় আইডিএফ। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক সাংবাদিক। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এই হামলায় ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। কিছুক্ষণ আগেও এখানে ছিল আবাসিক ভবন, যেখানে আশ্রয় নিয়েছিলেন লেবাননের সাংবাদিক আমাল খলিল। ইসরায়েলি হামলা তাকে সহ পুরো ভবনটি মিশিয়ে দিয়েছে মাটির সাথে। লেবানন এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হয়েছিল আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল। ফলে জায়নবাদীদের চক্ষুশূলে পরিণত হয় 43 বছর বয়সী এই নারী সাংবাদিক। বাম ঘরানার ও হিজবুল্লাহপন্থী গণমাধ্যম হিসেবে পরিচিত আল আকবার পত্রিকার এই প্রতিবেদক নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাইরি শহরে ইসরায়েলি হামলার শিকার হয়। একই ঘটনায় গুরুতর আহত হন ফটো সাংবাদিক জয়নাব ফারাজ। প্রাণ হারান আরও 2 জন, আহত হন বেশ কয়েকজন। সংবাদ সংগ্রহের সময় প্রথমে তাদের সামনে একটা গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইডিএফ। প্রাণ বাঁচাতে পাশের একটা বাড়িতে আশ্রয় নেন আমাল ও তার সহকর্মী, কিন্তু নিরাপদ আশ্রয়ও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি তাদের। এ সময় সহকর্মীদের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন, দিচ্ছিলেন নিয়মিত আপডেট। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তোলে। এমনকি রাষ্ট্রীয় পর্যায় থেকেও আটকা পড়া সাংবাদিকদের উদ্ধারের নির্দেশনা আসে। তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ওই বাড়িতেই চালানো হয় দ্বিতীয় দফার হামলা। এছাড়া উদ্ধারকারী দলকেও লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। জীবন বাজি রেখে উদ্ধার অভিযানে নামে রেড ক্রস, কিন্তু টানা হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। পরে আহতদের উদ্ধার করা সম্ভব হলেও প্রাণে বাঁচেনি আমাল। রেড ক্রসের অ্যাম্বুলেন্সেও হামলা চালায় তেল আবিব। তবে সাংবাদিক হত্যা ইসরায়েলের জন্য নতুন না। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 4র্থ গণমাধ্যম কর্মী হলেন আমাল খলিল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কঠিন সময় সেখানে আসলে সাংবাদিক সহ সবার জন্যই। ইরানের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নৌবাহিনীতে বড় ধরনের রদবদল হয়েছে। পদত্যাগ করেছেন সেক্রেটারি জন ফেলান, যা কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। তবে তার পদত্যাগের কারণ জানানো হয়নি। জন ফেলানের স্থলাভিষিক্ত হবেন মার্কিন নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাং কাও। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে জন ফেলান হলেন সর্বশেষ। 2025 সালের মার্চে দায়িত্ব নেয়া জন ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ছিলেন। সামরিক বাহিনীতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের প্রচারণার বড় দাতা ছিলেন তিনি।
ইরানের নেতাদের মধ্যে বিভাজন স্পষ্ট, এমন দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বলেন, তেহরানের কাছ থেকে ঐক্যবদ্ধ একটি প্রস্তাব চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বর্ধিত যুদ্ধবিরতির মধ্য দিয়ে এমন একটি দেশের প্রতি নমনীয়তা দেখিয়েছেন যারা অপারেশন এপিক ফিউরির কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটা স্পষ্ট যে তাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। তাদের বাস্তববাদী আর কট্টরপন্থীদের মধ্যে লড়াই চলছে। প্রেসিডেন্ট একটি ঐক্যবদ্ধ জবাব চান। যুদ্ধবিরতির সময়সীমা তিনি নির্ধারণ করবেন। পদত্যাগ করেছেন নেপালের জেএনজি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান কুরং। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সম্প্রতি অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন এক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্কের অভিযোগ ঘিরে শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের জেরেই শেষ পর্যন্ত পদ ছাড়লেন সুদান কুরং। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিতের জন্য পদ ছাড়ছেন বলে এক পোস্টে জানিয়েছেন। এর আগে 9 এপ্রিল নেপালের শ্রম, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে হাতি। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে দেখা গেছে এমন দৃশ্য। জেলার জঙ্গলমহলে বিধানসভা নির্বাচনের নিরাপত্তা টিমে মোতায়েন করা হয়েছে বিশাল আকৃতির প্রশিক্ষিত হাতি রামলালকে। সম্প্রতি এই অঞ্চলটিতে বুনো হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় নেওয়া হয়েছে এই উদ্যোগ। কয়েকশো কর্মী নিয়ে গঠিত এলিফ্যান্ট ট্র্যাকার্স টিমের অন্যতম সদস্য হল রামলাল। জঙ্গলমহলের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চালাচ্ছেন নজরদারি। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। 3 স্তরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, সেনাসহ বিভিন্ন বিভাগের সদস্যদের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার লোধাগুলিতে দেখা গেল এক বিরল দৃশ্য। ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে হাতি। 4টি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন। বিধানসভা নির্বাচনের এই গুরুত্বপূর্ণ দিনে অঞ্চলটিতে প্রশাসনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বুনো দাতাল হাতির আক্রমণ। জঙ্গলমহল এলাকায় কয়েকটি হাতিকে গ্রামের কাছে টহল দিতে দেখা গেছে। ভোট কেন্দ্রের কাছে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। ভোটের কাজে আসা বাস কিংবা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি রেহাই পায়নি কেউই, চালিয়েছে আক্রমণের চেষ্টা। এই এলাকায় আগে থেকেই বুনো হাতির আক্রমণে অনেকের প্রাণহানির ঘটনা রয়েছে। ফলে ভোটকর্মী ও ইভিএম এর নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। তাই পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। প্রশিক্ষিত হাতি রামলালকে মোতায়েন করেছে প্রশাসন। তার উপস্থিতি ঘিরে ভোট কেন্দ্রে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। হাতির গতিবিধি নিয়ন্ত্রণের জন্য ঐরাবত গাড়ি সহ 15 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ভোট চলাকালীন নিরাপত্তা নিশ্চিতে সবার সাথে প্রস্তুত বন দপ্তরের প্রশিক্ষিত হাতি। সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন। এছাড়া জেলা জুড়ে ছড়িয়ে থাকা হাতির দলের উপর নজর রাখতে 24 ঘন্টা সক্রিয় রয়েছে এলিফ্যান্ট ট্র্যাকার্স টিম এবং অভিজ্ঞ হুলা পার্টির সদস্যদের নিয়ে গঠিত কুইক রেসপন্স টিম। জঙ্গলের কাছাকাছি বুথগুলোতে কর্মীদের বন দফতরের ফোন নাম্বারও দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করা যায়। খগরপুর ও ঝাড়গ্রাম বন বিভাগের কয়েকশো কর্মী এবং 25টি গাড়ি রয়েছে নজরদারির দায়িত্বে। ভোট শেষে ইভিএম নিয়ে কর্মীরা নিরাপদ স্থানে না ফেরা পর্যন্ত বজায় থাকবে বাড়তি সতর্কতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হাতির মোকাবেলায় হাতি বুদ্ধিটা খারাপ না। দর্শক, এই ছিল আমাদের যমুনা ডেস্কের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।